আজ শেষ পরীক্ষা। জানি তো আমি। দাদি আপা আজ একেবারেই নিয়ে যেতে চাইছেন আমাকে। দুপাশে নীরবতা চলল কিছু সময়, ফের শান্তকণ্ঠের বার্তা। যাও। সহজে মেনে নিল। হঠাৎই কৌরির মনে হলো তার যাবার বিষয়ে সে না বললেও মানুষটা জানে। এখন কি উপায়ে জেনেছে কৌরির জানা নেই। সে বিষয়ে প্রশ্ন করলো না। নিশ্চয়ই মানুষটা ভেবেচিন্তে তাকে যেতে বলেছে, না হলে তার একেবারে চলে যাওয়ার বিষয়টা শুনে ক্ষিপ্ত হয়ে কোন পর্যায়ে গিয়ে দাঁড়াতো তার জানা আছে। মানুষের সম্পর্কে ইদানিং ধারণা হয়েছে সুগভীর। নিবানের কথা মেনে শান্ত এবং সংক্ষিপ্ত উত্তর দিল সে, রাখছি তবে। তড়িৎ আবারও সেই ঘুম ঘুম বাড়ি গলার ডাক পড়ল। কৌরি। শশা ডাক শুনল কৌরি। মান্যতা যাচ্ছে তোমার সাথে, তাই ভুলেও মন খারাপ করবে না। পরীক্ষা মনোযোগ সহকারে এবং সুন্দরভাবে দেবে, কেমন? এবার নিশ্চিত হলো কৌরি। তার যাবার বিষয়টা সম্পর্কে মানুষটা নিশ্চিত জানে, না হলে বিষয়টা এত তাড়াতাড়ি মেনে নেওয়ার কথা না, আর না এত শান্ত থাকার কথা মানুষটাকে। হঠাৎই কাল রাতে মান্যতার মুচকি মুচকি হাসির বিষয়টা মনে পড়ল। তাহলে কি আপুও জানে? হয়তো মান্যতা যাবে। মন উৎফুল্ল হলো কৌরির। ফের সংক্ষিপ্ত পরিসরে উত্তর দিল। একটু সময় নিয়ে কৌরি ফের বলল, রাখছি তবে, উঠে নামাজ পড়ে নিন। সময় নিয়ে উপাস থেকে উত্তর এলো। কথার পরিসমাপ্তি ঘটার পরও কেউ ফোন কাটলো না। বালিশে মুখ গুজে কানে ফোন রাখা নিবানের। ওপাশ থেকে মৃদু শব্দে কৌরির ধীমে ধীমে পড়া নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। সময় নিয়ে বেশ কিছু সময় সে ছন্দময় শব্দ শুনল। নিবান কোমল কণ্ঠে ফের ডেকে উঠল, কৌরি। কৌরির কেন যেন মনে হচ্ছিল ওপাশের মানুষটার বলা কথা এখনো শেষ হয়নি, আর তারও এখনো নিজের মনের মধ্যে জমা খচখচানো আকাঙ্ক্ষিত কথাগুলো শোনা বাকি আছে, যা সে শুনতে চায়। নিবান ডাকতে সহসা উত্তর দিল, বলুন। কৌরির বলার ভঙ্গিমা ওপাশের মানুষটাকে শান্তি দিল। হাসলো সে, যা বালিশের তলানিতে মিলিয়ে গেল। মনের মধ্যে কত কথা, শত অনুভূতি চেপে রাখা মেয়েটাকে আর অপেক্ষা করল না নিবান। যেন ওই মেয়েটার মনের কথাগুলো বুঝে আবার তাকে অভিব্যক্ত করাটা তার দায়। হ্যাঁ, দায় তো। মেয়েটাকে ভালো রাখতে চায় সে, তাই তো দুজনের মনের অভিব্যক্তের দায় সে নিয়েছে। ভাবনার এক পর্যায়ে ঘুম ছড়ানো অনুভূতিপূর্ণ নির্মল কণ্ঠে বলল, আমি কাল সন্ধ্যায় ফিরছি। পরশুদিন তোমার কাছে আসছি। শুধু আমি নয়, আমরা আসছি। তোমাকে একেবারে আমার কাছে নিয়ে আসার জন্য আসছি। সেই পর্যন্ত সাবধানে থাকবে কৌরি। আল্লাহ হাফেজ। থমকালো কৌরি, থমকালো নিজের হৃদস্পন্দন, থমকালো যেন সকল ইন্দ্রিয়ের কর্মাকর্ম। কি বলছে এসব মানুষটা? তন্মধ্যে তার মনের মধ্যে নিবানকে বিদায় বার্তা জানাতে ভুলল না। ফের ফোনটা সামনে নিয়ে নিষ্পলক সেদিকে তাকিয়ে কতক্ষণ দাঁড়িয়ে রইল। সেদিনের পরের দিন ফেরার কথা থাকলেও ফিরতে পারল না নিবান। তবে তার পরের দিন দুপুরে ব্যস্ত যানজটপূর্ণ রাস্তায় নিবানের গাড়িটা চলছে খুব স্বাভাবিক গতিতে। স্টারিংয়ে হাত রেখে দক্ষ এবং মনোযোগ সহকারে গাড়ি চালাচ্ছে সে। সুগভীর শান্ত নজর তার পিচ ঢালা ব্যস্ত রাস্তায় হলো বিশেষ মনোযোগ পাশে বসা নারীটিতে। রক্ত শূন্যতায় গোলগাল ফর্সা মুখখানা আরো ফ্যাকাশে রং ধারণ করে দুধ সাদা রঙের ন্যায় উজ্জ্বল উজ্জীবিত দেখাচ্ছে। তাতে গায়ে জড়িয়ে কালো রং। সে কালো রংটার মধ্যে ফ্যাকাশে ফর্সা মুখটা আরো ঝকঝক করছে। পূর্ণিমা চাঁদের ন্যায় ঝলমলে দুটি ছড়াচ্ছে। হরিণী চোখজোড়া ফুলু ফুলু প্রাণহীন, যে চঞ্চল চোখজোড়া বারবার তাকে টেনেছে, মেয়েটার প্রতি চরম আগ্রহী করে তুলেছে। আস্থা নিস্পৃহ, অথচ সে নিস্পৃহ চোখজোড়ার প্রতি আজ আরো মায়া টান অনুভব করছে নিবান। শান্তশিষ্ট চুপচাপ থাকা মেয়েটা আজ আরো নীরব শান্ত। সংগোপনে দীর্ঘশ্বাস ফেলল নিবান। গতকাল পরিচিত অপরিচিত সকল মুখগুলো উপেক্ষা করে কৌরির দাদিয়াপার কাছে সহজ সরল ভঙ্গিমায় প্রস্তাব রেখেছিল সে। আমি আপনার নাতনিকে বিয়ে করতে চাই। আমি তার সকল ভালো মন্দের গার্ডিয়ান হতে চাই। আর আমি এটাও আশা রাখছি আমার রাখা প্রস্তাবে আপনি দ্বিমত পোষণ না করুন। ভদ্রমহিলা হয়তো আশা করেনি ওরকম সিচুয়েশনে বিয়ের প্রস্তাব। আশ্চর্য তো হয়েছিলেন, সাথে বিচলিত হওয়ার কারণ হয়তো ওনার মনোবাসনা ভিন্ন রকম ছিল, যা ওনার চেহারায় চাহনির ভঙ্গিমায় প্রকাশ পেয়েছে, এবং তার নিবানের বুদ্ধিদীপ্ত নজরও সূক্ষ্মভাবে টের পেয়েছে। তাদের বাক্যলাপের মাঝে ঘন ঘন নাহিদের দিকে তাকানো সেটা আরো স্পষ্ট করে দিয়েছিল
তবে দ্বিমত পোষণ করার স্কোপ পাননি ভদ্রমহিলা। নিবানের প্রস্তাব রাখার সাথে সাথে নিহারিকা বেগমও অমায়িক ব্যবহারে সহমত জানিয়ে ছেলের বউ হিসেবে কৌরিকে পাওয়ার আবেদন জানালেন, আবদার করলেন। সাথে মান্যতা, ইভান, মমতা তো ছিলই। সবাই যেন ভদ্রমহিলাকে দ্বিমত পোষণ করার কোনো সুযোগই দিল না। 1 মাসের মতো সময় পার করে এসেছেন যে বাড়িতে, কাছ থেকে দেখছেন প্রতিটি ব্যক্তিকে। সেখানে হয়তো অমত পোষণ করার কারণও তিনি খুঁজে পাননি। তবে বুদ্ধিমতী নারীটি মুখ্য চাল হিসাবে নাতনির সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়ার প্রেক্ষিতে আশ্বাস জানালেন যে কৌরি রাজি হলে ওনার অমত পোষণ করার প্রশ্নই ওঠে না। দক্ষ হাতে রাস্তার বাঘ ঘোরাতে গিয়ে সূক্ষ্ম আসলো। ভদ্রমহিলা ভেবেছিলেন হয়তো কৌরি রাজি হবে না, তবে নিবানের মা নিহারিকা বেগমও যেন ভদ্রমহিলার বুদ্ধির আরো এক কাঠি উপরের চাল দিলেন। ছেলের সুখ শান্তি ভালো থাকা বলে কথা, ফাঁকফোকর থাকবে কেন সেখানে? ভদ্রমহিলা কথাটা বলতে তিনি বললেন, আমি আপনার আগে কৌরির কাছে প্রস্তাব রেখেছি। ও সম্মতি না জানালেও অসম্মতি প্রকাশ করেনি, নীরব ছিল। আর নীরব থাকা তো সম্মতিরই লক্ষণ, তাই না? বিধায় আপনি আর অমত পোষণ করবেন না চাচিমা। আপনার নাতনিকে আমি মেয়ের মতো আদর যত্নে বুঝিয়ে রাখবো। আর আমার ছেলে, আপনি যেভাবে খুশি নাতি জামাই হিসেবে তাকে পরখ করে নিতে পারেন, যেভাবে ইচ্ছে খোঁজ খবর করে যাচাই করে নিতে পারেন। আল্লাহর রহমতে ত্রুটি পাবেন না। ভদ্রমহিলা দ্বিমত করার যেন আর কোনো ফাঁক ফুকর পেলেন না। দ্বিতীয়ত আর কোনো শব্দ উচ্চারণ করলেন না। তবে ওনার বেজার মুখের অপ্রকাশিত কথা মুখের অসন্তুষ্টার ভঙ্গিমা প্রকাশ পেয়েছিল, যা নিবানের সূক্ষ্ম নজর পদে পদে টের পাচ্ছিল। উনি যে মনে মনে অবশ্যই অন্য আশা পোষণ করেছিলেন, এটা বুঝেও নিবান তা ভ্রুক্ষেপ করেনি। প্রস্তাব যখন পারিবারিকভাবে রাখা হয়েছে এবং সেখানে সরাসরি সম্মতি না থাকলেও নীরব সম্মতি রপ্ত করা গেছে। দ্বিতীয়ত তা বিগড়ে যাক, নিবান আর তা চায়নি। কৌরিকে নিয়ে কোনো রকম পার্সেন্টেজ রিস্ক সে নিতে চায় না। তাই যত দ্রুত সম্ভব কৌরির রিপোর্ট সহ সকল ডাক্তারি ফর্মালিটি কমপ্লিট করে সে সন্ধ্যায় সবাইকে নিয়ে নিজের বাড়িতে ফিরেছে। সাথে কৌরির দাদিয়াপাকে নিয়ে এসেছে। কৌরির চাচারা এই অসুস্থ অবস্থায় মেয়েটাকে এভাবে নিয়ে আসতে দিতে চাননি। তবে নিবানের কাউকে তোয়াক্কাহীন কৌরির প্রতি অধিকার বোধের কাছে হার মেনেছে। মানতে বাধ্য হয়েছে জাহিদ সাহেবের একটা ফোন কলের কাছে। তাতে তারা অসন্তুষ্ট হলেও আর দ্বিমত পোষণ করেননি। নিবানও সে অসন্তুষ্টতা তোয়াক্কা করেনি, এমনকি নাহিদের অনুনয়ও না। হসপিটালের সামনে গাড়িটা এসে থামতেই ভাবনার ছেদ ঘটল নিবানের। কাল ওখানে ডাক্তার দেখিয়ে তার মনোপুত হয়নি। যদিও প্রাইভেট ক্লিনিক ছিল, ডক্টর অভিজ্ঞতায় খারাপ ছিলেন না। তবে নিজের পছন্দনীয় সুপরিচিত ডক্টরের কাছে পুনরায় আরও একবার দেখিয়ে সুপরামর্শ নিতে চাইছে। বিদায় সকাল সকাল কৌরিকে নিয়ে হসপিটালের মুখী হওয়া। যদিও মেয়েটা আসতে চায়নি, তবে নিবান কি শুনবার পাত্র? এমন অসুস্থতা নিয়ে কেউ হেলাফেলা করে? অথচ বোকা মেয়েটা রোগটা বাড়িয়ে কোথায় নিয়ে গেল? গাড়ি থামতেই কৌরিও নড়ে চড়ে বসলো। সিট বেল্ট খুলে নিবানকে গাড়ির দরজা খুলতে দেখে মৃদুস্বরে চঞ্চল গলায় বলল, আমি বললাম তো, কাল ওষুধ খাওয়ার পর থেকে মোটামুটি ঠিক আছি। ভালো হতে তো সময় লাগবে। আবার ডাক্তার দেখানোর কোনো প্রয়োজন ছিল না, নেই প্রয়োজন। কেন সবকিছুতে অবুঝপনা করছেন? বিষয়টা নিয়ে কথা বলতে ভিতরে ভিতরে লজ্জায় ঘাট হলো। যে বিষয়টা নিয়ে বিয়ের 10 বছর পরও স্বামীর জানার কথা ছিল না, তা আজ কত খোলামেলায় প্রকাশ পেল। অথচ মানুষটার এমন আচরণ এ যেন স্বাভাবিক অসুখের ন্যায় একটা রোগ। অবুঝপনা আমি করছি না, তুমি করেছো। সেদিন কি বলেছিলে? তুমি কোনো অসুখে ভুগছ না। জোর গলায় বললে ডাক্তার দেখানোরও কোনো প্রয়োজন নেই। তোমার এই দেখা দেখি অপ্রয়োজনীয়তার মধ্যে কি দেখতে হলো আমাকে? তুমি নিথর হয়ে হসপিটালের বেডে শুয়ে আছো। তোমার আন্দাজ আছে আমি যখন শুনলাম তোমাকে হসপিটালাইজড করা হয়েছে আমার কি? কথা শেষ করলো না নিবান, চোখ বুজে নিজেকে ধাতস্থ করলো। ফের গাড়ির দরজা খুলে বের হতে হতে বলল, তখন আমার কথা শোনার প্রয়োজন মনে করনি। সো এখন আমি যেটা বলবো করব, শুনতে বাধ্য তুমি। আর এ অসুস্থতার বিষয়ে বাধ্য নয়, আমি যেটা বলবো সেটাই হবে। এখানে কোনো অজুহাত বাহানা দ্বিমত আমি শুনবো না। সুতরাং অযথা বাহানা করো না কৌরি। সে অসুস্থ, অথচ কাল থেকে মানুষটা কেমন
তার সাথে কড়া গলায় সূক্ষ্ম ভাষায় কথা বলছে। কারণটা হয়তো তার জানা, তবুও মানতে কেন যেন কষ্ট হচ্ছে। নিবানের কথায় মনে মনে অসন্তুষ্ট হলো। সেটা মুখের বহিঃপ্রকাশেও ঘটলো। নিবান স্পষ্ট খেয়াল করলো, তবে দাঁতের দাঁত চেপে নিজেকে শক্ত রাখলো। এ মেয়ে নিজের ভালো বুঝে না, তাকে সহ নিজেকে ভালো রাখতে গেলে এ মেয়ের বাহানা কানে তোলা যাবে না। তার অসন্তোষটা মোটে গ্রাহ্য করা যাবে না। নিজে বের হয়ে কোরির পাশের দরজা খুলে দিল। কোরি বের হলো ধীরে সুস্থে। বের হতেই নিবান শুধালো, হাঁটতে অসুবিধা হবে? না। অসন্তুষ্ট স্বর বুঝে অবুঝ হয়ে রইল নিবান। গাড়ির দরজা লক করে পাশাপাশি হাঁটলো দুজন। হসপিটালে ঢোকার আগে অতিরঞ্জিত 10 তলা ভবনটা একবার মাথা উঁচু করে দেখে নিল কৌরি। সাথে বিভিন্ন ডক্টরের বিভিন্ন বিষয়ের উপর নামি দামি সার্টিফিকেট ধরা সাইনবোর্ড। তার মধ্যে ডক্টর মৌমিতা নাহার নামের সাইনবোর্ডটা ঝলঝল করছে। নামটা আগেই শুনেছে সে, আর তার কাছে যে নিয়ে এসেছে এটা বেশ বুঝেছে কৌরি। ভিতরে ঢুকে রিসেপশন এরিয়া পার করে নিবানের অনুসরণ অনুযায়ী লিফটে ঢুকলো। সামান্য সময়ের ব্যবধানে 6 তলা গিয়ে থামলো লিফট। লিফট থেকে পার হয়ে 6 তলা রিসেপশন ডেস্ক সামনে এগোতেই ডক্টর মৌমিতার চেম্বার নজরে পড়ল। সেখানে নেমে প্লেটে জল অক্ষরে লেখা, ডক্টর মৌমিতা নাহার, MBBS অ্যান্ড FCPS, গাইনি অ্যান্ড অবস, কনসালটেন্ট রিপ্রোডাক্টিভ অ্যান্ড এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি, BMMMU, গাইনি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং সার্জন। বয়সটা ঠিক কোন গাণিতিক সংখ্যায় গিয়ে ঠেকেছে। গাঢ় গোলাপি শাড়ি পরা অতি সুন্দরী নারীটার অনুধাবন করতে পারল না গৌরী। শালীন মার্জিত রূপে পরা গোলাপি শাড়ির সাথে ম্যাচিং করে মাথা হিজাব বাঁধা অসম্ভব সুন্দর নারীটা। তারা ঢুকতে মিষ্টি এসে স্বাগত জানালেন, যেন কতদিনের চেনা পরিচিত। যদিও তার সাথে আসা মানুষটার সাথে যে বেশ চেনা পরিচয়, এটা ওনার ভালো মন্দ আলাপে বুঝতে পারল কৌরি। তবে অসম্ভব অমায়িক ব্যবহার। এখন তিনি কৌরির গতকালকের রিপোর্ট দেখছেন। সময় নিয়ে বেশ মনোযোগ সহকারে রিপোর্ট দেখার পর মুখ্য, আল্ট্রা রিপোর্ট অ্যান্ড অন্যান্য টেস্ট রিপোর্ট তো আমার কাছে ঠিকই মনে হচ্ছে, তবে আপনি যখন পুনরায় রোগের সমস্যার বিবরণ করে আল্ট্রা রিপোর্ট করাতে চাইছেন, তাহলে তো আমাকেও পুনরায় রোগীর সমস্যা শুনতে হবে। অবশ্যই, রোগী তো সাথেই, আপনি সমস্যা জেনে নিন। মানে কি তাকে আবারও রোগের বিবরণ দিতে হবে? তাও আবার এই মানুষটার সামনে? কখনোই না। রোগ জেনেছে ঠিক আছে, তাই বলে তার বিবরণ দিতে হবে মানুষের সামনাসামনি? লাজ লজ্জা সব কি বিনষ্ট হয়ে গিয়েছে নাকি? না, বড় মা কত করে বোঝালো বলে সে এসেছে, আর এখন? গৌরী, ওনাকে সমস্যাগুলো বলো। গৌরী কেমন যেন অসহায় অদ্ভুত নজরে তাকালো। নিবান পলকে তা বুঝে নিল। মুহূর্তে উঠে দাঁড়ালো সে। মুখে সৌজন্য হাসি ফুটিয়ে ডক্টরকে উদ্দেশ্য করে বলল, আপনি ওর থেকে সমস্যাগুলো জেনে নিন, আমি একটু আসছি। দুজনকে সূক্ষ্ম নজরে খেয়াল করলেন ডক্টর মৌমিতা। নিবানের সাথে সাথে মুহূর্তে কৌরির দ্বিধা অস্বস্তিটাও তিনি টের পেলেন। বাচ্চা মেয়ে, যদি ও ফোনে মেয়েটার সম্পর্কে নিবানের কাছে ডিটেলস আগেই জেনেছেন। তবুও নিবানকে উদ্দেশ্য করে বললেন, আপনি না ফোন করে জানালেন শি ইজ ইউর উড বি ওয়াইফ, তাহলে সমস্যা কোথায়? সৌজন্যমূলক ঠোঁট ঝুলানো হাসিটা নিবানের আরও একটু প্রসারিত হলো। মাথা নিচু করে থাকা কৌরির পানে এক পলক তাকিয়ে ফের ডক্টরকে উদ্দেশ্য করে বলল, উঠবি এখনো পুরোপুরি আমার নয়, হয়তো এজন্য সমস্যা। হাসলেন ডক্টর মৌমিতা। এখনকার যুগে সে এখনো এতটা রাগ ডাক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে আছে? যেভাবে অবাধ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়াচ্ছে অ্যান্ড মেলামেশা করে চলেছে ছেলে মেয়েরা। কত ওয়েল ফ্যামিলির মেয়েরা আসেন ওনার কাছে, সাথে নির্দ্বিধায় তাদের বয়ফ্রেন্ডকে নিয়ে আসে। বিবাহ হয়নি, লিভ ইন সম্পর্কে আছেন, অন্তঃসত্ত্বা হয়েছেন, আর সেসব অপরিকল্প ফুলকে নষ্ট করতে যদিও ওনার হাত দ্বারা এখনও এতটা অমানবিক পাপ কাজ হয়নি, মনে মনে তপ্ত শ্বাস ফেললেন। সাথে নিবানের এই সুন্দর মানসিকতার পরিচয়কে সম্মান ও শ্রদ্ধাবোধ জানালেন। যদিও যে ব্র্যান্ড গ্রুপ অ্যান্ড লিমিটেডের অল্প বয়স্ক তুখুরে ব্যবসায়ীর চারিত্রিক অ্যান্ড ব্যবসায়ী নীতির সুনাম দেশ জুড়ে। ছেলেটা সহ ওনার ফ্যামিলিকে তিনি ঈশিতার মাধ্যমে চিনেন। ঈশিতা ওনার ফ্রেন্ড।
সেই হিসাবে নিবানের কোনো গার্লফ্রেন্ড ছিল বলে ওনার জানা ছিল না। তবে কাল রাতে ফোনে মেয়েটা সম্পর্কে ডিটেলস জানার পর আর আজ সরাসরি দেখার পরে একটু আশ্চর্য হয়েছেন। এত বড় একজন স্বনামধন্য ব্যবসায়ীর বাচ্চা একটা গার্লফ্রেন্ড। যদিও গার্লফ্রেন্ড বলে মিস্টার নিবান সম্বোধন করেননি, বয়সের তারতম্যটাও বেশ। যদিও দুজনকে একসাথে দেখা মাত্র নজরে পড়বে না সেই বয়সের তারতম্য, তবে পরিচয় মিললে অবাক তো হবেই সবাই। আপনি কিন্তু ভুলেও তাকে আমার গার্লফ্রেন্ড ভেবে ভুল করবেন না। এখান থেকে 2 দিন পর আপনিও কিন্তু বিয়ের নিমন্ত্রণ পাচ্ছেন। সো শি ইজ মাই ওয়াইফ, এক প্রকার ধরেই নিন। তাই আমি আশা রাখছি তাকে ট্রিটটা আপনি তেমনই করবেন। ধীর কণ্ঠ অথচ কোমল বার্তা, আশ্বাস দিলেন ডক্টর মৌমিতা। অমায়িক হাসিটা ঠোঁটে কোণে অক্ষত রেখে বললেন, অবশ্যই, আপনি নিশ্চিন্তে থাকুন। অ্যান্ড কংগ্রেচুলেশন, বিয়ে করছেন তবে? ডক্টর মৌমিতার শেষের কথার প্রেক্ষিতে চমৎকার হাসল নিবান। উত্তর যেন তাতেই মিলল। হয়তো তারই আসার অপেক্ষা ছিল, এসে গেছে যখন বিয়ে করতে আপত্তি কিসের? কথাগুলো মনে মনে আওড়ালো, মুখে বলল, থ্যাংক ইউ ডক্টর, আমি বাহিরে অপেক্ষায় আছি। প্রয়োজন পড়লে অবশ্যই আমাকে ডাকতে ভুলবেন না। এত সময় দুজনের বাক্যলাপে কৌড়ি চুপ থাকলো। নিবানের কথাগুলো তাকে মানুষটার জীবনে কেমন যেন গুরুত্বপূর্ণ, আলাদা, স্পেশালি একজন একান্ত মানুষের অনুভব করালো। আচমকা চেয়ে পড়লো সে নিবানের পারে। তখনও মানুষটার বাক্যলাপ চলছে সামনের নারীটির সাথে, অথচ কৌড়ির ভিতরে চঞ্চল অনুভূতিগুলো আটকে আছে। যখন নিবান বলল, শি ইজ মাই ওয়াইফ, কথার ধীরতায় কৌড়ির মনে হলো তার সমস্ত অধিকার শুধু এই মানুষটার। সে সমগ্রটাই শুধুটাই যেন এই মানুষটার। কোথাও যেন ভিতরের অসন্তুষ্টতা, মন খারাপ চিন্তাগুলো ধূলিকণার মতো পড়ে গেল। কৌরি, আমি বাহিরে অপেক্ষা করছি, আর সমস্যাগুলো ওনাকে সুন্দরভাবে বিবরণ দেবে। ভাবনায় আচমকা কথা পড়তে তড়িৎ মাথা নাড়ে সম্মতি জানালো। নিবান বাহিরে পা বাড়ালো। গৌরী সেদিকে এক পলক তাকিয়ে ডক্টরের দিকে ফিরতে কেমন অস্বস্তিতে পড়ে গেল। ডক্টর মৌমিতা কেমন হাস্যজল মুখ নিয়ে তার পানে তাকিয়ে আছেন। ফের কণ্ঠে মাধুর্যতা ঢেলে চলে যাওয়া মানুষটার প্রশংসায় ডুব দিলেন। ছেলেটাকে আমি অনেকদিন ধরেই চিনি, আজকে পুনরায় নতুনত্বভাবে আরেক ধাপ চিনলাম। সেই হিসেবে কিন্তু তুমি সৌভাগ্যবতী নারী। গৌরীর বলার কিছু পেল না, তবে লজ্জা পেল ভীষণ। লজ্জায় মাথা নিচু করে নিয়ে হাঁসফাঁস করলো, হাত কচলে লাল করে ফেললো। সেটা লক্ষ্য করে ডক্টর মৌমিতা প্রসঙ্গ ঘুরিয়ে বললেন, এবার ডিটেলসে জানা যাক, সমস্যা কি? যদিও আমি আগের রিপোর্টগুলো দেখে রোগ নির্ণয় করতে পারছি, বাট রোগীর মুখ থেকে সমস্যাগুলো জানলে রিপোর্ট করতে আমারও সুবিধা হতো। করে মাথা নাড়ালো। ভেতরে ভেতরে অস্বস্তি অনুভব করলো। ডক্টরের প্রশ্ন অনুযায়ী নিজের সমস্যাগুলো বলতে থাকলো। কমল স্বরে যেমন একের পর এক ডক্টরের প্রশ্ন বাড়লো। ওনার ব্যবহারে কোরির উত্তর দেওয়ার স্নেহা দ্বিগুণ হলো। অনিয়মিত ঋতুস্রাব সাধারণত যৌবনের প্রারম্ভে এবং যৌবনের শেষে হতে পারে। যৌবনের প্রারম্ভে সাধারণত 12 থেকে 20 বছর বয়সে কারো শরীরের ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোন যদি অপরিপক্ক প্রিমেচিউর থাকে তবে অনিয়মিত ঋতুস্রাব হয়। আবার নারীর শরীরের মেনোপজ শুরু হওয়ার আগেও এ ধরনের সমস্যা হয়। এছাড়া বিভিন্ন ধরনের শারীরিক জটিলতার কারণেও এই সমস্যা হতে পারে। অনিয়মিত পিরিয়ড কেন হয়? নারীদের নিয়মিত ও সময়মতো পিরিয়ড হওয়াটাই স্বাভাবিক। অনিয়মিত পিরিয়ড নারীদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। অনিয়মিত পিরিয়ড বা একেবারেই পিরিয়ড বন্ধ হওয়া মূলত পলিসিস্টিক ওভারি সিনড্রোমের জন্য হয়ে থাকে। তবে আরও অনেক কারণ আছে যার জন্য পিরিয়ড নিয়মিত হয় না। এই সমস্যা অবশ্যই চিকিৎসার পরামর্শ নিতে হবে। তন্মধ্যে জটিল সমস্যা হলো TSH অ্যান্ড FSH, থাইরয়েড স্টিমুলেশন হরমোন অ্যান্ড ফলিক স্টিমুলেশন হরমোন। অনিয়মিত পিরিয়ড কি? প্রতি চন্দ্রমাসের পরপর হরমোনের প্রভাবে পরিণত মেয়েদের জরায়ু চক্রাকারে যে পরিবর্তনের মধ্যে দিয়ে যায় এবং রক্ত ও জরায়ু নিষ্কৃত অংশে যোনিপথে বের হয়ে আসে তাকেই ঋতুচক্র বলে। মাসিক চলাকালীন পেটে ব্যথা, পিঠ ব্যথা, বমি বমি ভাব হতে পারে। আর যাদের এই মাসিক ঋতুচক্র প্রতি মাসে হয় না অথবা 2 মাস আবার
কখনো 4 মাস পরপর হয়, তখন তাকে অনিয়মিত ঋতুস্রাব বলে। অনিয়মিত ঋতু পিরিয়ডে নারীদের বিভিন্ন সমস্যা হতে পারে। পিরিয়ড অনিয়মিত তথা একাধারে অনেক দিন বন্ধ থাকার কারণে জরায়ুর রাস্তা পুরো হয়ে শক্তনালী বন্ধ হয়ে যায়, রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওভারিয়ান সিস্ট দেখা দিতে পারে, সন্তান জন্মানোর বন্ধত্ব প্রকাশ পেতে পারে। আবার অনিয়মিত তথা মাসের মধ্যে পিরিয়ড কয়েকবার এবং বেশি দিন স্থায়ী থাকার ফলে জরায়ুর রাস্তা ফুলে বিভিন্ন সমস্যা তৈরি হয়। সমস্যাগুলো গুরুতর হলে জরায়ু ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের উপনীয় হওয়ার সম্ভাবনাও থাকে এবং সন্তান ধারণ ক্ষমতাতেও জটিলতা দেখা দেয়। মাসিক অনিয়মিত কেন হয়? অনিয়মিত পিরিয়ড বা একেবারে পিরিয়ড বন্ধ হওয়ার পলিসিস্টিক ওভারিজ সিন্ড্রোমের জন্য হয়ে থাকে, তবে আরও অনেক কারণ আছে যার জন্য পিরিয়ড নিয়মিত হয় না, যেমন অতিরিক্ত দুশ্চিন্তা করা, ক্যাফিন জাতীয় খাবার গ্রহণ করে যেমন অতিরিক্ত কফি পান করা, স্ট্রেস নেওয়া, অস্বাস্থ্যকর পরিবেশে বাস করা, অপরিচ্ছন্ন থাকা, মদ্যপান বা ধূমপান করা ইত্যাদি। টিনেজার ও মধ্যবয়সী নারীদের মধ্যে অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা দেখা দিতে পারে। এর পেছনের কারণটি হলো হরমোন। আর লম্বা সময় স্ট্রেসে থাকলে অনেকেরই মাসিক দেরিতে হতে পারে। এছাড়া একজন নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন কিন্তু তা জানতেন না। এরপর নিজে থেকেই তার মিসক্যারেজ বা গর্ভপাত হয়ে যেতে পারে। এই ঘটনা সাধারণত পিরিয়ডের তুলনায় কিছুদিন পর বেশি রক্তপাত হতে পারে, যাকে অনেকেই দেরিতে মাসিক হওয়া বলে ধরে নেয়। ওজন কম হলে সময় মতো পিরিয়ড নাও হতে পারে, এমনকি কিছুদিন বন্ধও থাকতে পারে। জরায়ুতে টিউমার ধরনের এক ধরনের বৃদ্ধি হলো ফাইব্রয়েডস। এগুলো পিরিয়ডের স্বাভাবিক চক্রকে বাধা দিতে পারে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা, যেমন পিল, পেচ, ইনজেকশন, আইইউডি, এগুলো ব্যবহার করলে পিরিয়ড দেরিতে হওয়ার বা পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। মনোনিউক্লিওসিস, ঠান্ডা, সর্দি, গলার ইনফেকশন, এ ধরনের সমস্যা পিরিয়ড দেরি হতে পারে। তবে বড় কোনো স্বাস্থ্য সমস্যা যেন থাইরয়েডের সমস্যা বা পলিসিস্টিক ওভারিজ সিন্ড্রোমের কারণেও পিরিয়ড দেরি হতে দেখা যায়। নিয়মিত মাসিক হলে শরীরের হরমোন ব্যালেন্স ঠিক থাকে, তবে অনিয়মিত পিরিয়ড বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। তাই এ বিষয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং অনিয়মিত পিরিয়ড জনিত যে সমস্যাগুলো সম্পর্কে ধারণা দেওয়া হলো সেসব লক্ষণ দেখা দেওয়ার স্বল্প সময়ের মধ্যে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। না হলে জরায়ু টিউমার, জরায়ু ক্যান্সার এবং বন্ধ্যত্বের মতো জটিল রোগের সম্মুখীন হতে পারে। আপনার রোগী তথা কাশফিয়া আহসান রিসিল স্টিমুলেশন হরমোন সমস্যায় ভুগছে। আরও কিছু সমস্যা রয়েছে, তবে জটিল নয়। আমাদের দেশে অধিকাংশ নারীরাই হরমোনের সমস্যায় ভুগছে। বিভিন্ন জটিলতার কারণে তারা মারাত্মক কিছু না ঘটলে সহজে ডাক্তারের শরণাপন্ন হতে চায় না। তবে সমস্যার সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে যদি তারা ডাক্তারের শরণাপন্ন হয় তাহলে রোগী এবং রোগের সেবা প্রদানে সহজ হয়। রোগীর রোগ নির্ণয়ে জটিলতা দেখা দেয় না, কমপ্লিকেশনও কম হয়। নিবান মনোযোগ দিয়ে ডক্টরের কথাগুলো শুনলো। কিছু কিছু কথায় শুধু মাথা নাড়িয়ে সম্মতি জানালো, তবে মুখে কিছু বলল না। ডক্টর ফের বললেন, তবে আমি আশা রাখছি আমার দেওয়া আলতা রিপোর্ট সহ অন্যান্য টেস্টগুলোও একই রোগ নির্ণয় করবে। যদিও উনার দেয়ার বিবরণ আগে ডাক্তারের কাছে যথাযথ পেশ করে থাকে, আর যদি রিপোর্ট সেম আসে তবে উনাকেও কিছু মাস পর্যন্ত ডক্টরের পরামর্শ অনুযায়ী থাকতে হবে এবং নিয়মিত ওষুধ সেবন করে যেতে হবে এবং স্বাস্থ্য সচেতন হতে হবে। নিয়মিত খাদ্যাভ্যাস মেনে চলতে হবে। তন্মধ্যে নিজের ওজনের প্রতি খেয়াল রাখতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। মানসিকভাবে বেশি স্ট্রেস নেওয়া যাবে না। খাদ্যাভ্যাসের অনিয়ম করলে চলবে না। বাহিরে খোলামেলা খাবার বর্জন করতে হবে। আরও বিভিন্ন করণীয়, যেগুলো রিপোর্টের একটা চার্টে বিশেষভাবে উল্লেখ থাকবে।
নিয়মিত ডক্টরের পরামর্শ অনুযায়ী থাকলে আপাতত জটিল কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, এটা আশা রাখা যাচ্ছে। তবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমি আশা রাখছি ওষুধ নিয়মিত চললে এবং নিজের স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস সচেতন থাকলে বাচ্চা কনসিভ সহ পরবর্তী কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। বাকিটা আল্লাহ যেটা চাইবে সেটাই হবে। দরজা খোলার শব্দে পেছনে ফিরল নিবান। একজন নার্সের পাশাপাশি কৌরি আসছে। আলট্রা, রক্ত টেস্ট সহ বিভিন্ন টেস্টের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল। নিবান সাথে যেতে চেয়েছিল, তবে কৌরি ফের অসম্মতি প্রকাশ করায় একজন নার্স দিয়ে পাঠানো হয়েছিল তাকে। সেই ফাঁকে কৌরির বিবরণ অনুযায়ী ডক্টরের শরণাপন্ন হয়ে বিস্তারিত জেনে পরামর্শ নিয়েছে নিবান। ওই মেয়ে যা ডক্টর কি বলেছে, কি পরামর্শ দিয়েছে সেটা নিয়ে কখনো মুখ খুলবে না, তাই ম্যাডামের অলক্ষ্যে পরামর্শ নিতে হলো তাকে। কৌরি এসে নিবানের পাশের চেয়ারে বসে পড়ল। মেয়েটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে, চেহারায় প্রকাশ পাচ্ছে সেটা। নিবান কিছু বলতে গিয়েও বলতে পারল না। এর মধ্যে নার্স কৌরি আর নিবানকে এক পলক লক্ষ্য করে ডক্টরকে উদ্দেশ্য করে বলল, রিপোর্ট আধা ঘন্টা পরে পাবেন ম্যাম। যদিও নিবান কথাগুলো শুনল, তবুও ডক্টর তাকে আলাদাভাবে বলে দিলেন। নার্সের কথা অনুযায়ী নিবান বুঝলো রিপোর্ট পেতে সময় লাগবে। যদিও স্পেশাল ইমার্জেন্সিতে ডাক্তার দেখানো হয়েছে, কোথাও সেকেন্ড দেরি হওয়ার কথা না, তবে রিপোর্ট তৈরি হতে তো সময় লাগবেই। এটুকু সময় তো ব্যয় হবে। দুপুরের খাবারটা খাওয়া হয়নি করে, পাশে অফিস যাবে নাকি কোনো রেস্টুরেন্টে। বাইরের খাবার এখন কোনো মতে কৌরির খাওয়া যাবে না। আবার মেয়েটা ক্লান্ত, যদিও খেতে চাইবে না নিবান জানে, তবুও খেতে তো হবেই। এক্সকিউজ মি ডক্টর, আমরা তাহলে ঘন্টাখানেক পরে আসছি। লাঞ্চ করা হয়নি মনে হচ্ছে। না হওয়ারই কথা, সময়টা তো আমার এখানেই পার হয়ে গেল। তবে লাঞ্চটা কিন্তু আমার এখানেই সেরে নেওয়া যেত। ফের সৌজন্যতা দেখিয়ে হাসলো নিবান। বিনয়ের সাথে অফারটা ফিরিয়ে দিয়ে বলল, হ্যাঁ থ্যাংক ইউ ডক্টর, তবে অনেকক্ষণ তো হসপিটালে, আমার মনে হচ্ছে ওর আপাতত এখন একটু খোলামেলা পরিবেশ দরকার। ডক্টর মমিতা ও সৌজন্যে হেসে বললেন, অবশ্যই। নিবান আর কৌরি বের হতেই ডক্টর নিজের কাজে ব্যস্ত হলেন। নার্সকে উদ্দেশ্য করে বললেন, লাঞ্চের আগে আপাতত আর কোনো রোগী পাঠিও না। নার্স সে কথা কানে তুললে কি না বোঝা গেল না। সে এখনো তাকিয়ে আছে নিবান আর কৌরির যাবার পানে। তাদের প্রতি ডক্টরের এত আগ্রহ আল্লাহ। যদিও এই হসপিটালে স্বনামধন্য ব্যক্তিদের দেখা যায় আর তাদের ফ্যামিলি, তবে চলে যাওয়া মানুষটার মেয়েটার প্রতি অতিরিক্ত খেয়াল দেন তাকে যেন মুগ্ধ করলো। মানুষটাকে সে চেনে, সে প্রেক্ষিতে প্রশ্ন শুধালো, ম্যাম একটু আগে রোগীর সাথে যিনি ছিলেন ওনাকে আমার চেনা চেনা লাগছে। আমাদের হসপিটালের সামনাসামনি 11 তলায় যে ভবনটা। হঠাৎই মনে পড়ায় ডক্টর মমিতার মুখের কথা কেড়ে নিয়ে বেশ মুগ্ধ উচ্ছ্বসিত গলায় নার্সটা বললেন, উনি যে গ্রুপ অ্যান্ড লিমিটেডের নিভান আউসাফ আহমেদ না? আজ ফর্মাল ড্রেস আপ ছাড়া ছিলেন বলে হঠাৎ চিনতেই পারিনি, তবে গার্লফ্রেন্ডের প্রতি উনি বেশ খেয়ালি, যত্নশীল। গার্লফ্রেন্ড নয়, উড বি ওয়াইফ। 2 দিন বাদে বিয়ে। নিবান নামের লম্বা চওড়া হ্যান্ডসাম লোকটাকে মাঝে মধ্যে দেখে নিপা, তবে দূর থেকে। গায়ের শ্যামবর্ণ মায়াময় রংটার সাথে ফর্মাল ড্রেস আপে মাঝে মধ্যে লোকটাকে যখন দেখে মনটা পুলকিত হয়, নজর আকর্ষিত হয়। তবে ওর বাহিরে ভাবা পাপের সাথে সাথে ঔদ্ধত্য, তাই ভাবনা ওই পর্যন্তই। তাদের হসপিটালের অনেক নার্স, এমনকি সদ্য হওয়ার ডাক্তারনিগণ ওনার ব্যক্তিত্বে মুগ্ধ। রঙে চাপা হলো সেই সৌন্দর্যের কথা সবার মুখে মুখে। লোকটা বিয়ে করেছে, মেয়েটাকে একটুখানি মনে হলো না। ডক্টর দেখে বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এলো কৌরিদের। বাড়ি ফিরতে এত দেরি হতো না, কিন্তু মানুষটা দুপুরের খাবারটা খেতে কোথায় নিয়ে গেল তাকে, এক গ্রহ থেকে আরেক গ্রহে। এর চেয়ে বরং বাড়ি এসে খেয়ে দিয়ে রিল্যাক্সে যেতে পারতো তারা। কোথায় ডক্টরের চেম্বার আর কোথায় ত্রিনয় ভাইয়ের রেস্টুরেন্ট। পাক্কা 45 মিনিট লেগেছে যেতে, তার বেশি ছাড়া কম নয়। তাদেরকে দেখে তো ত্রিনয় ভাইয়া খুশিতে গদগদ। এর আগেও দেখা সাক্ষাৎ সহ টুকটাক কথা হয়েছে কৌরির সাথে তার। মানুষের তন্ময় আপুর মতো অমায়িক মানসিকতার। দেখা হলে বিনয়ের সাথে একদম নিজের বোনের মতো ট্রিট করে। আজও তার ব্যতিক্রম হলো না। সে অসুস্থ জেনে নিজ হাতে স্বাস্থ্য সমস্ত রান্না করে খাওয়ালেন। হয়তো এজন্য ওনার ওখানে নিয়ে যাওয়া। শেফ হিসাবে দারুণ তিনি। উচ্চশিক্ষিত একজন মানুষ, যার বাইরে ডিগ্রি আছে। ভালো উচ্চপদস্থ কোনো চাকরি বাকরিতে যোগ দিতে পারতেন, অথচ তা না করে
কি নির্দ্বিধায় নিজের প্যাশনের মধ্যে ডুবে আছেন। যেন এই শেফ নামটাতেই মহা খুশি তিনি। খাওয়া শেষে দুই বন্ধুর মধ্যে বেশ রমরমা আড্ডা চলল। যদিও কথা ত্রিনয় ভাইয়াই বলেছেন, উত্তরস্বরূপ সামনের মাসে শুধু পাল্টা উত্তর দিয়ে গেছেন। কিছু নিয়ে হয়তো ত্রিনয় ভাইয়ার উপর অসন্তুষ্ট, না হলে ত্রিনয় ভাইয়ারও উপস্থিতিতে তাকে এতটা চুপচাপ করে কখনো দেখেনি। দুই বন্ধুর বেশ দৃঢ় বন্ধন দেখেছে। রেস্টুরেন্টের রিসেপশন এরিয়ার পাশাপাশি আলাদা একটা গার্ডেন আছে। সেখানে বিভিন্ন ইনডোর গাছসহ মাছের বিশাল বিশাল ভিন্ন অ্যাকোরিয়াম রাখা আছে। দুই বন্ধুর কথোপকথনের মধ্যে না থেকে সেখানে গিয়েছিল কৌরি। ঘুরে ফিরে যখন তাদের মধ্যে ফিরে এলো, দেখলো দুজনের মুখ থমথমে ভার। সামান্য সময়ের মধ্যে কি কথা হলো বুঝলো না কৌরি, তবে কিছু একটা তো হয়েছে এটা বেশ বুঝেছিল। তবে তার সামনে আর পর্যালোচনা না করার কিছু বুঝে উঠতে পারেনি। তার উপস্থিতি থমথমে পরিস্থিতি কাটিয়ে খুব স্বাভাবিকভাবে বিদায় নিয়ে চলে এলো তারা। অবশ্যই চলে আসার ত্রিনয় ভাইয়াকে উদ্দেশ্য করে মানুষটা কেমন শান্ত স্বরে কিছু বলে এসেছিল, যা কৌরির সম্পূর্ণ বোধগম্য হয়নি। অদ্ভুত গলায় শুধু বলেছিলেন, গায়ে কালো ছাই রঙা চেক শার্ট। ছেলেটাকে আগে ফর্মাল ড্রেস আপে দেখা যেত বেশি। ভার্সিটি লাইফ চুকানোর পর খুব কমই তাকে এ ধরনের রঙের শার্টে দেখা গেছে। তবে ইদানিং আবারও তাকে দেখা যাচ্ছে বেশ, হয়তো প্রেমে পড়ার কেরামতি। তবে একটু পরে হলুদের অনুষ্ঠানের পোশাক বাদে এরকম সাধারণ ড্রেস আপে রেডি হচ্ছে কেন সে? নিবানের এখানে আসা থেকে চুপচাপ ত্রিনয়, অথচ এরকম চুপচাপ তাকে সাজে না, চুপচাপ থাকেও না সে। কিন্তু কি করার, নিবানকে কিভাবে বোঝাবে সে? নিবান যে ধারণা তার সম্পর্কে করছে তার সম্পূর্ণ ভুল। অনেকক্ষণ ধরে চুপ থাকলো, এবার পেটের মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করার কাচুমাচুটা শুরু হলো। আর চুপ থাকতে পারল না ত্রিনয়। কাছের বন্ধুটার সাথে আজ যেন কথা বলতো কেমন অস্বস্তি হচ্ছে। যদিও তার যৌক্তিক কারণ আছে, তবুও কেমন অস্বস্তি নিয়ে জড়ানো গলায় বলল, আমার সম্পর্কে তুই যে ধারণা করছিস সম্পূর্ণ ভুল। তুই আমাকে চিনিস নিভান? তুই যে অ্যালিগেশনগুলো আমার উপর অর্পণ করেছিস তা যথাযথ নয়, সম্পূর্ণ ভুল ধারণা তোর। আমি কখনো নিজের সফলতাকে অহংকার রূপে দেখিনি বা ভবিষ্যতে দেখবও না। আমার মনে কখনো এরকম ধারণা জন্ম নিতে দেব না যে আমি সফলতার চূড়ায় উঠলে মান্যতাকে আমি ভুলে গিয়ে অন্য কাউকে নিজের জীবনে জড়াবো, বা সফলতার চূড়ায় পৌঁছাতে পারলে ওরকম মান্যতা আমার জীবনে বহু আসবে। আমি আর যাকে হোক ওই মেয়েটাকে এত ছোট করে দেখি না কখনো, দেখিও নেই কখনো। এবার যখন তন্ময়ীকে বিয়ে করলো, আমার মনে হয়েছিল বিয়েটা না হোক, শুধু বোনের ননদকে পাওয়ার আশঙ্কায় ক্ষীণ হয়ে যাবে। তাই তারপর মনে হলো স্বার্থপরী করছি, যা হবে পরে দেখা যাবে, আগে বোনের সুখ। সেই আমাকে তুই এমন দোষারোপে ডুবিয়ে দিয়ে ভুল বুঝতে পারিস না। থামলো ত্রিনয়। নিবান নির্বিকার তার কাজ করে যাচ্ছে, যেন ত্রিনয়ের কথাগুলো তার জানা মুখস্থ, তাই বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। ত্রিনয় সেটা বুঝো ফের বলতে শুরু করলো, কতবার আমি তোকে বলতে চেয়েছি মান্যতার কথা জানিস? বন্ধুত্ব নষ্ট হবে, তোর সাথে সম্পর্ক খারাপ হবে বলে বলিনি। তারপর মান্যতাও আমার উপর ওই ফালতু ছেলেটাকে মারা নিয়ে কবেকার রাগ মনে পুষে রেখে আছে। সেই থেকে তো আমার সাথে ঠিকঠাক কথাও বলে না, দেখা হলেই এড়িয়ে যায়। এমনকি এ বাড়ির সাথে একটা নতুন সম্পর্ক তৈরি হলো, সেখানে যতবার দেখা হয়েছে আমাকে এড়িয়ে গেছে, কথা বলেনি। সেখানে ওর মতামতটা না জেনে আমি আঙ্কেলের কাছে প্রস্তাব রাখলে সেই প্রস্তাবে যদি ও অসম্মতি জানায়, আমার সম্মান পড়ে। মায়ের অসম্মান হোক আমি চাইনি। তাই তুই যখন সেদিন ওরকম কথাগুলো বললি, আমি বুঝেছিলাম তোর কাছে নিজেকে লুকানোর ব্যর্থ চেষ্টা করে গিয়েছে মাত্র। আমার মনে মান্যতাকে নিয়ে অনুভূতি জন্মানো থেকে তুই আগাগোড়া সবটাই জানিস, যা বুঝতে দিসনি কখনো। চতুর তীক্ষ্ণ বুদ্ধি সম্পর্ক বিজনেসম্যান নিবানের কাছে তার কাছের বন্ধুর অনুভূতি লুকানো আসলেই গাধাবি। এটা আমারও মাথায় ছিল না। যাই হোক, সেদিন তোর কথাই বুঝতে পেরেছিলাম তুই চাইছিস আমি মান্যতার জন্য তার গার্ডিয়ানের কাছে বিয়ের প্রস্তাব রাখি। বিশ্বাস কর, আমি খুব এক্সাইটেড ছিলাম, ভেবেও নিয়েছিলাম পরের দিন মাকে নিয়ে বাড়িতে আসব। হঠাৎ মান্যতার কথা মনে পড়লো। ভাবলাম ও যদি আমার প্রস্তাবে সম্মতি না হয় তবে। সেদিন সারা রাত ঘুমাইনি,
কিভাবে মান্যতাকে মানাবো সেই চিন্তায় রাতেই ওর সাথে যোগাযোগ করার ট্রাই করলাম, ফোন ধরেনি। হোয়াটসঅ্যাপে নক দিলাম, ফাজিল মেয়েটা আমার রিপ্লাই দেয়নি। সাবধানে ওয়ার্ড ইউজ কর। কার সম্পর্কে কথা বলছিস ভুলে যাস না। নিবানের হুমকিমূলক বার্তায় পাত্তা দিল না ত্রিনয়, বরং একই টোনে বলল, আর তোর বোন যেটা করেছে সেটা ঠিক। ও আমাকে বুঝেও অবুঝের হয়ে রয়েছে। বল এখন আমার কি করণীয়? ও এখনো সেই ঘটনা নিয়ে পড়ে আছে। ছেলেটা খারাপ ছিল, এটা ওর ধ্যানে নেই। তুই ছেলেটাকে মেরেছিলি, ও ধারণা আমি তোকে উস্কিয়েছিলাম এবং ছেলেটার সাথে ও রিলেশনে জড়িয়েছে সেটা তোকেই আমি জানিয়েছিলাম। ওর ধারণা তো ভুল নয়, তুই তো জানিয়েছিলি। নিভান হাসলো নিবান। কাল কথার চলে রেগে গিয়ে কি নাকি বলেছে তাই নিয়ে পড়ে আছে ছেলেটা। তুই ভালোভাবে জানিস আমি কি বলেছিলাম আর কি করেছিলাম। ওর খারাপ কখনো চাইনি আমি। ছেলেটার উদ্দেশ্য খারাপ ছিল ওকে দিয়ে, যেটা আমি জানতে পেরেছিলাম আর তোকে জানাতেও বাধ্য হয়েছিলাম। আমার অনুভূতির অন্ধ মোহে পড়ে কোনো কিছু করিনি আমি। তবে আর কি, মান্য যখন তোকে অপছন্দ করে, তোর প্রস্তাবে রাজি হবে না ভাবছিস, তাহলে আর কি করার। আমি বরং মিস্টার চৌধুরীর প্রস্তাবে আগ্রহী হতে বলি এবং আসার নিমন্ত্রণ জানাই। কি বলিস? নিভান অসহায় কণ্ঠ ত্রিনয়ের ডাক শুনে ঠোঁট থেকে মুছে যাওয়া হাসিটা ফিরে এলো নিবানের। অকপটে বলল, আরে মহা মুশকিল তো, কি করতে বলছিস? বোন, আমি তোর বাড়িতে গিয়ে উঠিয়ে দিয়ে আসবো যে আমার একটাই মাত্র বোন বেশি হয়ে গিয়েছে, পাত্রস্থ করতে পারছি না, তাই বন্ধুর ঘাড়ে চাপিয়ে দিয়ে গেলাম। তা কখন বললাম? আমি জানি তুই বললে মান্যতা এক বাক্যে বিয়েতে রাজি হবে, কিন্তু মন থেকে তো নয়। আমার প্রতি যে বিরূপ দৃষ্টি ওর মনে আগলে রেখেছে, সেখানে সবটা ঠিকঠাক কি করে হবে সেই ভাবনা আমাকে পাগল করে দিচ্ছে। আর তুই আছিস মজায়। এই ভাবনাগুলো ওর প্রতি দুর্বল হওয়ার আগে ভাবা উচিত ছিল না? সবকিছু কি ভেবেচিন্তে হয়? আর ওর প্রতি দুর্বলতা ওই ঘটনার আগে থেকে জন্ম ছিল, এটা তুইও জানিস। কৌরি, ও কিন্তু রাজি ছিল না, তাকে মানাতে হয়েছে আমাকে। তারপর এই দিনটা এসেছে আমার জীবনে। তোর বোন মানানোর সুযোগ দিচ্ছে আমাকে? যেদিন তুই প্রস্তাব রাখার ইঙ্গিত দিলি সেদিন থেকে উল্টাপাল্টা চিন্তায় ভাবনায় মাথার মধ্যে আমার আওলা ঝাওলা হয়ে আছে। সেখান থেকেই তোর বোনের সাথে কথা বলার, তাকে বোঝানোর সুযোগের চেষ্টা করছি। এর আগে ওকে বোঝানোর জন্য কথা বলার কত চেষ্টা করেছি, সুযোগ দিয়েছে আমাকে। বিকেলে তুই আবার তোর বোনের মতো বিরূপ দৃষ্টিভঙ্গি দিয়ে কথা বললে আসলি, অথচ আমার দিকটা কেউ ভেবেও দেখলে না। কি যন্ত্রণায় আছি আমি। কানে শুনলেও ত্রিনয়ের কথায় বিশেষ প্রতিক্রিয়া দেখালো না নিবান। গায়ে পারফিউমের সুগন্ধটা ছড়িয়ে নিয়ে টেবিল থেকে নিজের ফোনটা নিতে গিয়ে কৌরিরটাও নজরে পড়ল। সেটাও পকেটে ঢুকিয়ে নিয়ে গাড়ির চাবিটা হাতে নিল। ত্রিনয়কে তাড়া দিয়ে বলল, ওঠ, বাহিরে যাব, সাথে তুইও যাচ্ছিস। নিভান ডাকের অর্থ নিবানের জানা, সেই প্রেক্ষিতে মজার ছলে বলল, তোর বিয়ে নিয়ে পরে দিনরাত একত্র করে ভাবতে বসিস। আপাতত আমার বিয়েটা এনজয় কর। নিভান বাচ্চাদের মতো এরকম আম্মা আম্মা করছিস কেন? সুদর্শন যুবক একটা মেয়ের মন জয় করতে পারিস না? এর চেয়ে চরম ব্যর্থতা একজন সুদর্শন পুরুষের জীবনে আর আছে? ওঠ। তোর বোন বাদে কত মেয়ে পড়ে আছে জানিস? কথাটা বলতে গিয়ে বলল না ত্রিনয়। এই কথা মুখ থেকে কোনো ক্রমে বের হয়ে গেলে বোনের আহ্লাদে ভাই তাকে মেরে তক্তা বানিয়ে ফেলতেও ছাড়বে না। এ প্রসঙ্গ পাল্টে বলল, একটু পরে হলুদের অনুষ্ঠান, তুই এখন কোথায় বের হবি? প্রয়োজন আছে, গেলেই তো দেখতে পাবি, চল। ত্রিনয় উঠে দাঁড়াতেই নিবান এসে তার সামনে দাঁড়ালো। ত্রিনয়ের গায়ে জড়ানো ফ্যাকাশে কালার হলুদ রঙা পাঞ্জাবি, উপরের দুটো বোতাম খোলা। সেখানে দ্বিধাহীন হাত রাখলো নিবান। বোতাম দুটো লাগিয়ে দিতে দিতে খুব শান্ত মসৃণ কণ্ঠে বলল, মান্যতা রাজি হবে, আর ও তোর সম্পর্কে যে ধারণায় মনে পুষে রাখুক না কেন, এটা জানে এবং মানে। তুই ভালো ছেলে, খুব ভালো ছেলে। বাবার কাছে প্রস্তাব রাখ। আমার জানা মতে তিনি তোর প্রস্তাবে অমত পোষণ করবেন না, আর তিনি প্রস্তাবের সম্মতি প্রকাশ করা মানে মান্যর সম্মতি। তারপরও আমি মান্যর সাথে কথা বলে নেব। বিয়েটা হলে হতে দে। সেই ছেলেটার পরে মান্যতা
আর কোনো রিলেশনশিপে জড়াইনি। তাহলে এত কেন টেনশন নিচ্ছিস? ওকে মানাতে চাস, বোঝাতে চাস, ভালো কথা। ও যখন সুযোগ দিচ্ছে না, বিয়েটা করে নে, তারপর মানানোর বোঝানোর সময়টা কাছ থেকে পাবি। দেখবি মানানো সহ সম্পর্কটা আরও সহজ হয়ে গেছে। আর বিবাহিত সম্পর্কের সৃষ্টিকর্তার আলাদা একটা রহমত থাকে। সেই পবিত্র সম্পর্কে দুটো আলাদা অচেনা নরনারীর মাঝেও তিনি অঢেল মায়া ভালোবাসার টান সৃষ্টি করে দেন। সুতরাং বিয়েটা করে নে, সমাধান এমনিতেই মিলে যাবে। আবেগে আপ্লুত হলো ত্রিনয়। পুরুষ চোখে সহজে নোনাজল না নামলেও ভিতর থেকে একটা আবেগের ঢেউ খেলে গেল। এরকম বন্ধু থাকলে আর কি চাই, জীবন সহজ। আবেগে আপ্লুত হয়ে কথা যেন হারিয়ে গিয়েছে তার। নিবানের হাত ছড়িয়ে যে ওকে ঝরিয়ে ধরতে যাবে, নিবান ওর বুকে হাত দিয়ে বাধা দিয়ে বলল, আবেগে পরে ভাসিস ডুবিস, আপাতত চল। ত্রিনয় শুনল না। নিবানের হাতটা জোর করে সরিয়ে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। তবে আবেগপ্রবণ হয়ে মুখে বলতে পারল না কিছু। নিবান সেটা বুঝে নিজেও শক্ত করে ওকে নিজের সাথে জড়িয়ে নিল। পিঠে বারবার হাত বুলিয়ে ঠাট্টা করে বলল, তুই এরকম মেয়েদের মতো আবেগী হয়ে গেলি কবে থেকে? যেদিন থেকে নিভান নামে আমার একটা সুবন্ধু হয়েছে সেদিন থেকেই। হেসে উঠল দুজনে। ফের একে অপরকে ছেড়ে সরে দাঁড়ালো। ত্রিনয় গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। নিজেকে এক পলক দেখে নিয়ে নিবানের পিছু নিল। দুজনের দরজা অবধি পৌঁছানোর আগে সম্মুখে এসে হাজির হলো ঈশিতা। হাতে তার নামে শপিং মলের একটা শপিং ব্যাগ। নিবানকে সাধারণ বেশে রেডি হয়ে কোথাও যেতে দেখে কপাল কুঁচকে গেল তার। সহসা শুধালো, তুই কোথাও যাচ্ছিস? আমার একটু কাজ আছে, বাহিরে যেতে হবে। আপাতত সেই উদ্দেশ্যে বের হচ্ছি। কেন, কোনো প্রয়োজন? মানেটা কি? একটু পরে হলুদের অনুষ্ঠান, এখন তুই বের হবি? হলুদের অনুষ্ঠানে আমার কি কাজ? তোমরা কি আমাকে হলুদ মাখানোর চিন্তা ভাবনা করছো নাকি? কপালে ভাঁজ ফেলিয়ে ধীর কণ্ঠে কথাটা বলতে পাশে দাঁড়ানো ত্রিনয় হেসে দিল। শব্দ শুনো কর্ণপাত করল না নিবান। ঈশিতার মুখের দিকে অদ্ভুত নজরে তাকিয়ে রইল। সেই তাকানো উপেক্ষা করে ঈশিতা বলল, হলুদের অনুষ্ঠানে তোর কি কাজ? মানে বিয়ে কি একা কৌরির হচ্ছে? ওর যে কারণে হলুদ ছোঁয়ানো হবে, তোরও একই কারণে হলুদ ছোঁয়ানো হবে। আর তোকে হলুদ মাখানোর চিন্তা ভাবনা মানে? বিয়ের বরকনে দুজনকে হলুদ ছোঁয়ানো নিয়ম না মানলে কি হবে? কিচ্ছু হবে না, তবে এটা বিয়ের একটি আনুষ্ঠানিকতা, এছাড়া কিছু না। তাহলে মানা না মানাতে সমস্যা কোথায়? আর আমার এখন বাহিরে যাওয়াটা খুব প্রয়োজন। শপিং ব্যাগটা নিবানের হাতে ধরিয়ে দিল ঈশিতা। ফের বলল, এত কথা শুনতে চাই না, রেডি হয়ে নিচে আসবে, এটাই জানি। এটাতে কি? তো হলুদের পোশাক। মানেটা কি? তুমি জানো না আমার হলুদ রং নিজের গায়ে জড়ানো একদম পছন্দ নয়? সেই জন্য পুরোপুরি হলুদ পোশাক নেইনি, তুই দেখে নে। তবে রেডি হয়ে নিচে আসবে। দ্বিতীয়ত আর কোনো কথা শুনতে চাই না। ঈশিতা আর সেকেন্ড সময় ব্যয় না করে চলে গেল। সেদিকে তাকিয়ে নিবান কিছু ভাবলো। বাহিরে যাওয়াটা তার খুব প্রয়োজন। তারপর আবারও কিছু ভেবে রেডি হতে চলে গেল। তা নিয়ে ত্রিনয়ে মজা লুটল। এটা বলতেও ছাড়ল না, তোমার পুরুষ স্বাধীনতার অবক্ষয় হতে শুরু হয়ে গেছে বন্ধু। সময়টা রাত 8টার ওদিক এদিক, অথচ দিনের আলোর মতো ফকফকা পরিষ্কার চারপাশটা। ফুল দিয়ে আচ্ছাদিত চমৎকার চোখে ধাঁধানো সজ্জার স্টেজে এনে বসানো হয়েছে কৌরিকে। পরনে তার ভারী কাতান মোলায়েম হলুদ শাড়ি। দুধে আলতা গায়ের বর্ণে নিদারুণ মানেছে হলুদ রংটা। কৃত্রিম নয়, অকৃত্রিম সতেজ টাটকা ফুলে সাজানো হয়েছে তাকে। রজনীগন্ধা আর গোলাপ ফুলের সংমিশ্রণে গহনা বানিয়ে তার বিভিন্ন অঙ্গ জড়ানো হয়েছে। তাতে গুলগাল মায়াবী চেহারার জৌলুস যেন চৌগুণ বেড়ে গিয়েছে। হরিণী চোখজোড়া আজ মাস্কারার ছোঁয়ায় অন্যরকম লাগছে, কেমন আকর্ষণীয় আর মায়াময়। চিকন ঠোঁটজোড়া সেজে উঠেছে কৃষ্ণচূড়ার লালাব আভায়। নিবানের কথা মতো কি কৌরির ইচ্ছায় অতিরঞ্জিত মেকওভারে সাজানো হয়নি তাকে? খুব সাধারণ সাজে সাজানো হয়েছে, অথচ মোহমায়া রূপ যেন উপচে পড়ছে। অসাধারণ অপরূপা এক রূপ। পছন্দের নারীটিকে আজ প্রথমবার শাড়িতে এবং সাজে দেখল নিবান।
সেই মোহমায়া অপরূপা রূপে যেন নজর থমকে রইল হৃদস্পন্দনও। স্বচ্ছ সৈকবের নিষ্পলক চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলো নিবান। ওয়াও, আজ ফুলকলিকে কি সুন্দর দেখাচ্ছে। নিবানের হাতের বাঁধন ছাড়িয়ে নাফিম সামনে ছুটতেই হুঁশ ফিরল তার। মুহূর্তেই তাকে দেখে হই হই করে উঠল সবাই। সেটা খেয়াল হতেই নিজেকে স্বাভাবিক করে নেওয়ার চেষ্টা করে নিল, কিন্তু বাহিরটাকে স্বাভাবিক দেখাতে পারল, ভিতরটাকে কিছুতেই স্বাভাবিকতায় দমাতে পারল না নিবান। ভিতরের নতুন নড়েচড়ে ওঠা কম্পিত অনুভূতিগুলো যেন চঞ্চল উচ্ছ্বসিত পায়ে বুকের ভিতর নৃত্য করে চলেছে। হৃদয়ের সে চঞ্চল অনুভূতি নিয়ে ধীর পায়ে কড়ির পানে এগোলো নিবান। তার সামনে এগোনো এক এক কদমে স্টেজে বসা মেয়েটার বুকের ভিতরও কম্পন ধরালো। লজ্জিত হয়ে শিরশির করে উঠল গায়ের প্রতিটি লোমকূপ। মাথা নিচু করে নিয়ে সেই লজ্জা নিবারিত করতে চাইল। পারল কি? কে পারল? তা যেন এগোনো মানুষটার প্রতিটি পদক্ষেপের ন্যায় বেড়ে চলল। চারপাশটা উচ্ছ্বসিত মুখরিত নিবানের আগমন এবং কৌরির পানে এগোনো পদক্ষেপ যেন বাড়িয়ে দিল সে উচ্ছ্বসিত পরিবেশ। নিবানে সে কৌরির পাশাপাশি নয়, সামনে দুহাঁটু সঁপে বসল। দুজনের মধ্যেখানে হলুদের ডালা আর বিভিন্ন মিষ্টান্ন দিয়ে সাজানো টেবিলটা শুধু বাঁধা হয়ে রইল। নিবান সেটা পরোয়া করল না, নির্দ্বিধায় মুখ বাড়িয়ে নিয়ে মুগ্ধ কণ্ঠে বলল, মাশাআল্লাহ। আবারও হইচই করে উঠল সবাই। কৌরির হাত জড়িয়ে বসা নাফিম ও নিবানকে অনুসরণ করে বলে উঠল, মাশাআল্লাহ, ফুলকলিকে সত্যিই পরিদের মতো সুন্দর লাগছে, তাই না বলো দাদা ভাই? নিবান কিছু বলল না, অথচ তার হাস্যজল নজর দুটো বলে দিল অনেক কিছু। দূর থেকে ইবান উচ্ছ্বসিত গলায় মজা লুটতে থাকলো। কান দিল না নিবান, তবে লজ্জায় আড়ষ্ট হলো কৌরি। সে আড়ষ্টতা বাড়িয়ে দিয়ে নিবান হাত ছোয়ালো হলুদের বাটিতে। তর্জনী তার মধ্যমা আঙ্গুলে মাখিয়ে নিল হলুদের গাঢ় প্রলেপ। চারপাশ থেকে মেয়েদের গুঞ্জন উঠল। তন্মধ্যে মান্যতার গলার স্বর স্পষ্ট হয়ে বেশি এলো, হলুদ হাতে লাগিও না দাদা ভাই, বাটির পাশে দেখো গোলাপের পাতা আছে, সেটাতে লাগিয়ে নাও। শুনল কি মানুষটা? না, কৌরি স্পষ্ট দেখল হলুদের গাঢ় প্রলেপ লাগিয়ে নিয়েছে ডান হাতের দু আঙ্গুলে। তারপর সেই আঙ্গুল জোড়া দ্বিধাহীন ছুঁয়ে দিল তার নরম গাল। হলুদের ঠান্ডা প্রলেপে নাকি কারো নমনীয় স্পর্শে জানা নেই কৌরির। শিরশির করে উঠল শরীর, শীতল স্রোত বয়ে গেল সর্বাঙ্গ। অতি লজ্জায় নুয়ে পড়ার বদলে মুখ উঁচু করে তাকালো সে। তাকে ছুঁয়ে দেওয়া আঙ্গুল জোড়ায় লেগে থাকা বাকি প্রলেপ ছুঁয়ে নিল নিবান নিজের গালে। সমস্ত শরীরে এবার তরঙ্গোচ্ছ্বাসের শীতল ঢেউ বয়ে চলল। গতি নিয়ন্ত্রণ ছাড়িয়ে লাফিয়ে লাফিয়ে চলতে থাকলো হৃৎপিণ্ড। চারপাশটা তখন নিবানের কর্মে উচ্ছ্বসিত। সে উচ্ছ্বসিত কণ্ঠগুলোকে উপেক্ষা করে সামনের হলুদের আচ্ছাদিত অপরূপা বেশে হৃদয়ে ঝড় তোলা নারীটিকে উদ্দেশ্য করে বলল নিবান, তোমার হলুদের সালামি নেবে না? বাকরুদ্ধ কৌরি তখন অপলক চোখে চেয়ে। সাদা পাজামা পাঞ্জাবিতে মানুষটা, পাঞ্জাবির উপরের কোটিটা শুধু হলুদের, তাও খুবই হালকা রঙের, অথচ শুভ্র সে সাধারণ পোশাকে কি মায়াময় আর হ্যান্ডসাম দেখাচ্ছে সেই শ্যামলাটে পুরুষটাকে। কি হলো, নেবে না? কানে কথা গেলেও কিছু বলল না কৌরি, শুধু বুবা মানুষের মতো অপলক দৃষ্টিতে চেয়ে রইল। কি মুগ্ধকর সে দৃষ্টি! যদি নারীটি তার জন্য হালাল হতো, অনুষ্ঠানের সমস্ত মানুষটাকে উপেক্ষা করে ওই মায়া মায়া চোখে আদর ছিঁড়ে দিত নিবান। আপাতত তা সংবরণ করলো, মিষ্টি কণ্ঠে বলল, শুনেছি হলুদের আনুষ্ঠানিকতার নিয়ম হচ্ছে কনেকে হলুদ ছুঁয়ে তাকে সালামি দেওয়া। আমি তো হলুদ ছুঁয়ে দিলাম, সালামি তো এবার প্রযোজ্য, দিতেই হবে, নেবে না? চমৎকার হেসে কথাটা জিজ্ঞেস করলো কৌরির জবাবের অপেক্ষা না করে তার কোমল বাম হাতটা তুলে নিল নিজের হাতের মুঠোয়। ফের ডান হাতটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে চমৎকার একটা জুয়েলারি বক্স বের করলো। ডান হাতের আঙুল দ্বারা সেটা খুলতেই সাদা পাথরটা তার সৌন্দর্য ছড়িয়ে ঝলঝল করে উঠল। মুখর হলো পরিবেশ। দেরি করলো না ইভান, বিভিন্ন অ্যাঙ্গেলে ছবি উঠিয়ে নিল কয়েক গেছি। বক্স থেকে রিংটা উঠিয়ে নিল নিবান, আলতো স্পর্শে তা পরিয়ে দিল কৌরির অনামিকায়। কৌরি বিস্মিত নজর এক পলক সেটা দেখে আবার নজর স্থির করলো সামনের মানুষটার শ্যামবর্ণ মুখে।
আবেগে কান্না ঠিহিরে বের হতে চাইল, দাঁতের দাঁত চেপে তার সংবরণ করলো। রিং পরানো শেষে মুখ তুলে চাইল নিবান। চমৎকার সে হাসিটা তখনও ঠোঁটে ঝুলে। কান্নাদের আটকাচ্ছ কেন? তাদেরকে আসতে দাও, ঠোঁট থেকে দাঁত সরাও। আমি তোমার চোখে সুখের কান্না দেখতে চাই, তবে তার সাথে ঠোঁটের চমৎকার হাসিটাও। ঠোঁট ছেড়ে দিয়ে হাসলো কৌরি। মায়াবী হরিণী চোখে তখন জ্বলে টুইটুম্বুর। সেই কান্না হাসিতে মোহগ্রস্ত হলো নিবান। অমায়িক কণ্ঠে বলল, আমাকে রিং পরাবে না? এবার লজ্জায় আড়ষ্ট হলো কৌরি। কিভাবে সম্ভব? এই এত এত আভিজাত্যপূর্ণ আয়োজন সব শুধুমাত্র তার জন্য করেছে মানুষটা, অথচ সে মানুষটার জন্য তার পক্ষ থেকে করার কেউ নেই, কিচ্ছু নেই। বাবা মা বেঁচে থাকলে জীবনটা স্বাভাবিক হলে এমন দিনটা কি কখনো দেখতে হতো? তার বাবার অর্থ ঐতিহ্য কম থাকলেও এ মানুষটাকে একটা কিছু উপহার দেওয়ার মতো অর্থ সমর্থ তো ছিল। কৌরির ভাবনার মাঝে চোখ ইশারা করে কিছু দেখালো নিবান। ইশারা লক্ষ্য করে তাকাতে এবার আর বিস্মিত নয়, মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল কৌরি। নিবান স্পষ্ট খেয়াল করলো নিজের রিংটা কৌরির হাতে তুলে দিল, ফের পরাতে ইশারা করলো। আশেপাশে ছোট বড় নানা মানুষের উৎসুক নজরের ঢোল। নজর ফিরিয়ে রিংটা পরিয়ে দিল নিবানের বাড়িয়ে দেওয়া ডান হাতে। ফের হইচই শুরু হলো। সেসব হইচই উপেক্ষা করে নিবান নুয়ে কৌরির কানের কাছাকাছি হলো। চমৎকার কণ্ঠে বলল, আমার ফুলকৌরির আত্মসম্মানে আঘাত আনুক এমন কাজ কখনো করবে না নিভান। চিন্তা করো না, আমার শ্বশুরের প্রাপ্য সম্পদ থেকে এই রিংয়ের অর্থ আমি ঠিক সময় মতো নিয়ে নেব। আপাতত আমার ফুলকৌরির সম্মান যেন হীন না হয় সেই দায়িত্বটা নিলাম। এবার কেঁদে ফেলল কৌরি, তবে মুখে তার মায়াবী হাসি। পাশ থেকে বেশি এলো সফট ভলিউমের গানের কিছু কলি। হাওয়া কেন আজ হয়েছে মাতাল, কানে কানে বলে আছে যত সুখ ভরে দেব আজ তরিয়া চলে। বেশি আসা সুরের সাথে মৃদু স্বরে মানুষটাও যেন তাল মেলালো। কি ভয়ঙ্কর সে কণ্ঠ! জ্বর তুলে দিল কৌরির হৃদয়ে। হঠাৎ সুর থামিয়ে মিষ্টি কণ্ঠে শুধালো নিবান, এখনো মন খারাপ? মাথা নাড়িয়ে না জানালো কৌরি। মায়া মায়া কণ্ঠে বলল, থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর দেখাচ্ছে তোমাকে, অসম্ভব। নিজের কথার পরিবর্তে এই উত্তর আশা করেনি কৌরি। লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। হঠাৎ মনে হলো পাশে নাফিম ছিল যে এত সময়। পাশে তাকালো কৌরি, নিয়ে ছেলেটা ওই যে দূরে দাঁড়িয়ে ইভানের সাথে দুষ্টুমিতে মেতেছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল কৌরি। কৌরি তড়িৎ মুখ ফিরিয়ে সামনের মানুষটার দিকে তাকালো কৌরি। নিপান সুন্দর শান্ত কণ্ঠে বলল, আমাকে একটু বাইরে যেতে হবে, আর্জেন্ট। কোনো রূপ মন খারাপ করবে না। হলুদের অনুষ্ঠান মন দিয়ে এনজয় করবে। আমি না থাকাই হোক বা কারো কোনো উল্টাপাল্টা কথায় কোনো রূপ মন খারাপ করবে না। এই সময়গুলো আর কখনো ফিরে আসবে না। সেইভাবেই তোমার কাছের মানুষগুলোর সাথে এনজয় করবে। আমি যেখানেই থাকি না কেন নজর আমার তোমাতেই থাকবে। তাই ভুলেও যেন দেখি না আমার ফুল কৌরির ঠোঁটের হাসি সরেছে। কেমন? মোহগ্রস্তের মতো মাথা নাড়ালো কৌরি। উঠে দাঁড়ালো নিবান। ত্রিনয়কে দেখলো ইভানের সাথে কথা বলতে, অথচ নজর তার ক্ষণে ক্ষণে মান্যতাকে গিয়ে ঠিকছে। মেয়েটার সাথে কথা বলা প্রয়োজন, তবে এখন নয়। ত্রিনয়ের দিকে এগুলো নিবান। মুহূর্তে মেয়ে দোলে সে ভিড় করলো কৌরির পাশে। হলুদ মাখার হইচই পড়ে গেল, তবে মুরব্বি পার্টি না আসা পর্যন্ত কেউ কৌরিকে হলুদ ছোঁয়ালো না। নিষেধ আছে, তারা আসবে তারপর হলুদ ছোঁয়ানো শুরু হবে। তবে নিবানের বিষয় আলাদা ছিল বলে কেউ কোনো দ্বিরুক্তি করেনি। ত্রিনয়কে সাথে নিয়ে নিবান বের হলো। যাওয়ার আগে বার্তা ছুড়ে গেল, দ্বিতীয় কোনো পুরুষ যেন ওকে হলুদ না ছোঁয়ায়। না মানে না। বার্তা শিরোধার্য। সেই বিষয়ে যুক্তিতর্ক হওয়ার আগে নিবান বড় বড় কদম ফেলে চলে গেল। কারো দ্বিরুক্তি শুনল না। নিবান চলে যেতেই সেখানে হাজির হতে শুরু হলো বাড়ির সিনিয়র পার্টিরা। সাথে দিবাকেও দেখা গেল। গম্ভীর মুখ, ফর্সা চোখ মুখ লালাব আবায় ছেয়ে গেছে। চোখগুলো ফুলো ফুলো ভাব। চোখ মুখের হাবভাবে বোঝা যাচ্ছে প্রচুর কেঁদেছে। কৌরিকে আশ্চর্য করে দিয়ে তার পাশে এসে বসলো সে। মিষ্টি করে হাসলো, অথচ মেয়েটাকে কখনো তাকে দেখে হাসে না, কেমন মুখটা গম্ভীর করে রাখে।
আর এই 4 মাসে তার সাথে কতবার বলেছে গুণে বলতে পারবে গৌরী। গৌরীকে আরও আশ্চর্য করে দিয়ে মেয়েটা সুমিষ্ট কণ্ঠে শুধালো, শরীর এখন কেমন তোমার? ঠিক আছো? হলুদ কে মাখিয়ে দিয়েছে নিভান? নিবান নামটা নিতে গিয়ে গলা কাঁপলো কি তার? গৌরী তো টের পেল কাঁপলো কি জানি হয়তো, তবে এত প্রশ্ন একসাথে আশ্চর্য তো হলো, সাথে উত্তর দিতে ভুলল না গৌরী। আলহামদুলিল্লাহ ঠিক আছে আপু। তবে শেষের কথার উত্তর দিল না। তার আগে গাড়ির হর্নের শব্দে চোখ গেল বাড়ির মূল গেটে। নিবানের গাড়িটা বের হচ্ছে। গাড়িটা বের হওয়ার আগে আরও একটা গাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করলো, যা দেখে ছলাৎ করে উঠল দিবার কলিজা। সিয়ামদের ইনভাইটেশন করলো কে? বিয়ের আনুষ্ঠানিকতা তো আপাতত বাড়ির লোকদের আর কিছু কাছের মানুষদের নিয়ে হচ্ছে, তবে ওনারা এখানে কেন এসেছে নাকি অন্য কিছু? ওদের আসা নিমন্ত্রণ জানালো কে? নিবান নাকি মামা? দিবার কত শত ভাবনার মাঝে গাড়ি এসে থামলো পার্কিং এরিয়ায়। গাড়ি থেকে প্রথমে নামলো সুদর্শন এক যুবক। বাহিরের সৌন্দর্যে পারফেক্ট যাকে বলে, আভিজাত্যপূর্ণ হলুদ পোশাকে আচ্ছাদিত সে। সময় নিয়ে ফ্রন্ট সিট থেকে নামলেন এক ভদ্র মহিলা। ওনার পোশাক আশাকেও আভিজাত্যের ছোঁয়া। দুজনকে দেখেই শক্ত হয়ে গেল দিবার শরীর। পাংশুটে হলো মুখাবয়ব, যেটা পাশে বসা কৌরি সূক্ষ্ম নজরে খেয়াল করলো। কৌরির অপরিচিত মানুষ দুজন কাছে আসতেই বাড়ির মুরব্বীরা বিনয় হয়ে আলাপ পরিচয় সারলেন। জালিয়া বেগম যেন একটু বেশি বিনয় হয়ে কথা বললেন, তাতে কৌরি বুঝে গেল মানুষ দুজনকে। ততক্ষণে কৌরির হলুদ ছোঁয়ানো কাজ শুরু হয়ে গেছে। নিবানের মামিদের দিয়ে শুরু হলো হলুদ ছোঁয়া। নিবান চলে যাওয়া ঈশিতা সহ বাড়ির মুরব্বীরা তাকে বকতে বকে হলুদ ছোঁয়ানো শুরু করলেন। তার মধ্যে আগমন ঘটল দিবার হাজব্যান্ড আর তার শাশুড়ির। সিয়ামকে ছেলেদের ভিড়ে চলে যেতে দেখলো ভদ্রমহিলা এসে বসলেন দিবার পাশে। খুব নমনীয় কণ্ঠে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। গম্ভীর স্বরে হলো দিবাও উত্তর দিল, যেটা পাশে থাকায় কৌরি শুনতে পেল। তারপর ভালো মন্দ কিছু কথা হওয়ার পর ভদ্রমহিলা কৌরিকে হলুদ ছোঁয়ালেন। ফের অমায়িক কণ্ঠে বললেন, ওরে বাবা, এত দেখি অনিনন্দ সুন্দরী, এই পরি কোথা থেকে খুঁজে আনলো নিবান? আরও কত প্রশংসা করলেন। ভদ্রমহিলাকে যথেষ্ট ভালো মনের এবং অমায়িক ব্যবহারের বলে মনে হলো গৌরীর। তারপরও দিবা আপু সংসার করতে চাইছে না কেন? শুধু কি ওই মানুষটার জন্য? কেমন যেন শক্ত হয়ে এলো গৌরীর শরীর। ভাবনাটা কেমন হঠাৎই অস্থির করে তুললো তাকে। হলুদের ছোঁয়ায় মুখরিত হলো পরিবেশ। সফট ভলিউমে মিউজিক চলছে, যেটা ইয়াং ছেলেমেয়েরা মানতে চাইছে না। তবে বাড়ির সিনিয়র পার্টি এবং নিবানের বিশেষ নিষেধাজ্ঞা থাকায় সবকটাকে শান্ত করে রেখেছে ইভান। বাগান সাইডে ঘাঁটি পেতেছে জাহিদ সাহেব সহ ওনার বয়স্ক শালাবাবুরা, সাথে শাহেদ সাহেব সহ আরও কিছু পরিচিত মানুষ। চা কফির বিশাল নাস্তার পানির সাথে তাদের বিভিন্ন আলোচনা চলছে। গানের লাউড ভলিউম কানে গেলে নিবানের বড় মামার বাজ খেয়ে গলার একখান ধমক আসতে সময় লাগবে না, তখন বন্ধ হয়ে যাবে সকল সাউন্ড। যদিও আজ কিছু বলবে বলে মনে হয় না ইভানের, তবুও নিবানের কথা মতো শালীনতা বজায় রেখে উচ্ছৃঙ্খলের মতো নয়, সুশৃঙ্খলের মতো হলুদের অনুষ্ঠানটা সারতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে কোনো মানুষের কোনো রকম অসুবিধা না হয়। হলুদ মাখানোর এক পর্যায়ে কোথা থেকে সিয়াম আসলো। দ্বিধাহীন হলুদের বাটি থেকে গোলাপের পাতায় হলুদ মাখিয়ে কৌরির গালে ছোঁয়াতে গেল। তার আগে মাথা পিছিয়ে নিল কৌরি, চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনে। মান্যতা পাশ থেকে মৃদু চিৎকার দিয়ে বলল, ভাইয়া, ছেলেদের কৌরিকে হলুদ ছোঁয়ানো নিষেধ আছে, দাদা ভাই নিষেধ করে গেছে। সিয়াম হাসলো, পাতাটা রেখে দিল বাটিতে, ফের বলল, নিভানের ওয়াইফ যখন এরকম বাধ্যতামূলক নিয়ম থাকতেই পারে। কাকে খোঁচা দিয়ে কথাটা বলল দিবাকে? কথার টোন ইঙ্গিত তো সেরকমই শোনালো। সেদিকে এক পলক তীক্ষ্ণ চোখে তাকে নিজের খেয়ালে মন দিল। তবে বিড়বিড় করে এরা বলতে ভুলল না, চরিত্রহীন সুন্দরী মেয়ে দেখলেই ছোঁয়ার জন্য হাত নিষ্পিস করে, তা বলবে না, শুধু অন্যের দিকে আঙ্গুল তুলতে জানে ঠিকই। মাথার খোপাটা খুলে যাওয়ায় ভারী ভিতরে ঢুকলো তন্ময়ী, সেটা খেয়াল করলো ইভান। তার খেয়ালি নজরটা প্রথম থেকে হলুদ সাজে তন্ময়ীর উপর ছিল। কি সুন্দর লাগছে আজ মেয়েটাকে। চোখে চশমা না থাকা চেহারাটা আজ প্রস্ফুটিত,
চেহারার উজ্জ্বলতা স্পষ্ট, অথচ তাকে কাছ থেকে দেখার একটু সুযোগই পাচ্ছে না ইভান। মেয়েটাও কেমন যেন তার থেকে দূরে দূরে থাকছে, যেন লুকোচুরি খেলতে পালিয়ে বেড়াচ্ছে। সুযোগ পেতে তন্ময়ের পিছু নিল সে। বাড়ির ভিতরে ঢুকতেই মামিদের নজরে পড়ল, সাথে ফুপিমণি সহ দিবা আপুর শাশুড়ি এবং নিজের শাশুড়িকেও নজর পড়ল। নিহারিকা বেগম জিজ্ঞেস করলেন, কিছু লাগবে কিনা? অপ্রস্তুত হেসে না জানিয়ে তড়িৎ উপরে চলে গেল সে। নিজের রুমে ঢুকতেই আয়নার সামনে তন্ময়কে দেখতে পেল। দরজায় ঠেস দিয়ে মোহগ্রস্তের ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কতক্ষণ। তন্ময়ের মনোযোগ চুল বাঁধাতে বেশি সময় নিজেকে সামনে রাখতে পারল না ইভান। শান্ত কদমে পা বাড়িয়ে তন্ময়ের পেছনে পেছনে গিয়ে দাঁড়ালো সে। ভূত দেখার মতো চমকে ওঠে তার গায়ের সাথে লেগে গেল তন্ময়। সুযোগ পেতে দুহাতে পেছন থেকে তাকে জড়িয়ে ধরল ইভান। এরকম ভূতের মতো নিঃশব্দে কেউ রুমে আসে ইভান? একটু হলে তো আমার জানটাই বের হয়ে যেত। কি যে করো না তুমি, উফ। তীক্ষ্ণ গলায় বাক্যগুলো ছুড়ল তন্ময়, অথচ বাক্যগুলো কানে তুলল না ইভান। নজর বেপরোয়া হলো তন্ময়ের হলুদ ছোঁয়ানো গালে, কাজল কালো চোখে, গাঢ় লাল লিপস্টিক ছোঁয়ানো ঠোঁটে, মুক্তোর দানার ন্যায় ঝলঝল করতে থাকা উন্মুক্ত গলায় চুম্বনের ন্যায় টানলো হলুদ রঙা সে উজ্জ্বল গলা। বেসামাল হয়ে গলায় মুখ ডুবালো ইভান। হঠাৎ স্পর্শে চমকে গেল তন্ময়। কুকরে ইভানের বুকের সাথে আরো মিশে গেল। খামচে দিল নিজের পেটে জড়িয়ে রাখা ইভানের হাত। চোখ বুজে এলো ইভানের স্পর্শে। বেপরোয়া হয়ে উঠল ইভানের ঠোঁট, সাথে জবানো, আজ তো তুম গেয়া। ইভান ডাকার অর্থ ছেড়ে দাও, অথচ ইভান উল্টে জড়ানো গলায় বলল, ওভাবে ডেকো না প্লিজ, আমি আরো বেসামাল হয়ে যাব। গলা ছাড়লো ইভান। তন্ময়ের হলুদ ছোঁয়ানো মুখে ঠোঁট ডুবালো। চোখ মুখ আরো খিচে ডুবে গেল তন্ময়ের। এই স্পর্শ পুরানো হয়ে গেছে, অথচ ইভান যতবার তাকে ছুঁয়ে দেয় ততবার সর্বাঙ্গে যেন উথাল পাথাল জ্বর বয়ে যায়। অনুভূতিতে ঝুবুতুবু হয়ে থাকা তন্ময়ের হঠাৎই মনে হলো দরজা খোলা। কথা বলতে গিয়ে গলায় জড়িয়ে এলো, তবুও জড়ানো গলায় বলল, ইভান দরজা খোলা, যে কোনো সময় কেউ এসে যেতে পারে। একই জড়ানো গলা ইভানও উত্তর দিল, এই রুমে একজোড়া স্বামী স্ত্রীর বসবাস, এটা সবাই জানে। সেই রুমে নখ ছাড়া ঢোকা শোভনীয় নয়, এটাও সবাই জানে। বেশ কিছুটা সময় চলল ইভানের বেপরোয়া ভালোবাসা। সুযোগ পেতে তন্ময় উল্টো ঘুরে ইভানকে শক্ত করে জড়িয়ে ধরল। হেসে ফেলল ইভান, বলল, এটা কিন্তু ভারী অন্যায়। শক্ত হাতে খামচে ধরল ইভানের পাঞ্জাবির অংশ। পাঞ্জাবি ভেদ করে খামচি ধরা আঁচড়টা পিঠেও লাগলো। ইভানের কথা পুরো দস্তর উপেক্ষা করে তন্ময়ী অভিযোগী গলায় বলল, ইভান তুমি কিন্তু দিনকে দিন মাত্রাধিক অসভ্য হয়ে যাচ্ছ, সীমা ছাড়াচ্ছ। ইভানের হাসি চড়া হলো। ততক্ষণে নিজেকে সামনে নিয়েছে সে। শক্ত হাতে নিজেও জড়িয়ে নিয়েছে তন্ময়ীকে। মেয়েটার কথার উত্তরস্বরূপ দুষ্টু গলায় বলল, তার জন্য দায়ী কে? লজ্জায় লাল হলো তন্ময়ের মুখ, যেটা ইভান দেখতে না পেলেও তন্ময়ের কুকরে আসা শরীরের ছোঁয়ায় অনুভব করতে পারল। তবুও তন্ময় শক্ত গলায় উত্তর দিল, দায়ী তুমি। মৃদু স্বরে এবার ইভানের হাসির শব্দ শোনা গেল। ফের দুষ্টু মিষ্টি কণ্ঠে বলল, তাহলে দায়ী যখন আমি, অসভ্যতামের সীমা তো ছাড়তেই হয়, কি বলো? সীমা ছাড়ালো ইভান। তন্ময়কে আর কথা বলতে না দিয়ে নিজের বুক থেকে তাকে ছাড়িয়ে নিয়ে তার লালাপ ঠোঁট জোড়া দখল বসিয়ে নিল। তন্ময়ের প্রথম ছাড়ানোর চেষ্টা করে গেল, পরবর্তীতে নিজেই কেমন শান্ত হয়ে গেল। সময়টা বসন্ত ঋতু হলেও শীতের আভাস এখনো পুরোপুরো কাটেনি। দিনের বেলায় যেমন তেমন সন্ধ্যার পর থেকে তার প্রকোপের বিশেষ আনাগোনা দেখা গেল। রাত যত বাড়ে ততই যেন তার প্রকোপ তীব্র হয়। ছাদের রেলিং ধরে দাঁড়িয়েছে দিবা। রাতের দক্ষিণা হিমেল হাওয়াটা ছুঁয়ে দিচ্ছে ক্ষণে ক্ষণে। মসৃণ চামড়ায় সে হাওয়াটা লাগার সাথে সাথে গায়ের লোমকূপ শিরশির করে কাটা দিয়ে উঠছে। তবুও লোহার ইস্পাতের মতো কঠিন সোজা হয়ে দাঁড়িয়েছে মেয়েটা। শান্ত নজরটা তার ঝলমলে ব্যস্ত নগরীতে। এই নগরীর প্রতিটি বিলা সবুল নিবাস জানান দেয় তারা বিত্তশালী, তারা উচ্চ আকাঙ্ক্ষী। আচ্ছা, এখানের সবার মন মানসিকতা কি এই রঞ্জিত নিবাসগুলোর মতো শুধু রঞ্জিত জীবন কাটানো? প্রতিটি মানুষের মনে কি শুধু উচ্চ বিলাসিতা আর উচ্চ আকাঙ্ক্ষা?
এই এত এত প্রাচুর্যের ভিড়ে কেউ কি তার মতো একটু সুখে একটু শান্তিতে দিন কাটাতে চায় না? নিভানের মতো মানুষের সাথে কি একটু ভালো থাকার আকাঙ্ক্ষা নেই তাদেরও? আছে তো। এখানের অনেকের সাথে পরিচিত দিবার। এত বিলাসবহুল জীবনযাপন করেও তারা দিবার মতো অসুখী। তাদের অনেকের মনে উচ্চবিলাস বহুল নয়, ছোটোখাটো মন মতো স্বাভাবিক কিছু আকাঙ্ক্ষা। সৎ চরিত্রবান একজন পুরুষের সাথে একটু সুখে থাকার, একটু শান্তিতে থাকার আকাঙ্ক্ষা। সেই সৎ চরিত্রবান পুরুষটার সাথে মৃত্যুর আগ পর্যন্ত একটু বেঁচে থাকার আকাঙ্ক্ষা। স্বামী নামক পছন্দের মানুষটার কাছ থেকে পাওয়া একটু প্রাপ্য সম্মান, একটু মর্যাদার আকাঙ্ক্ষা, যা কৌরিকে প্রতিনিয়ত দিয়ে চলেছে নিবান সবার মুখে মুখে। মেয়েটা সত্যি সৌভাগ্যবতী, আসলেই তো সৌভাগ্যবতী। নিবানের মতো একটা ছেলেকে স্বামীরূপে পাওয়া মানে তো সৌভাগ্য বটেই। সেই সৌভাগ্যকে পেয়েও দূরে ঠেলে দিয়েছিল সে। এখন আফসোস করে কেঁদে কেটে লাভ আছে কি? নেই। নিবান আর কখনো তার হওয়ার নয়। বুঝেও এই আফসোস যেন তাকে সারাটা জীবন বয়ে বেড়াতে হবে, আউড়ে যেতে হবে।